ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে, আফ্রিকান যুবক, তীক্ষ্ণ চোখ, স্পষ্ট বক্তব্য, শিহরণ জাগানো উচ্চারণ, প্রত্যয়ী অভিব্যক্তি। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো ৩৭ বছর বয়সী এই সামরিক শাসকের কারিশমা ছড়িয়ে পড়েছে আফ্রিকা ছাড়িয়ে সারা বিশ্বে। অনেকেই মনে করেন থমাস সাঙ্কারার উত্তরসূরি বলে। মার্ক্সবাদী এই বিপ্লবীকে আফ্রিকার চে গেভারা বলেও ডাকা হতো। আফ্রিকা মহাদেশে কেন এত জনপ্রিয়তা ট্রাওরের? কারণ তিনি সহজ প্রশ্ন করেন, সহজ জিজ্ঞাসা উস্কে দেন। কেন এত সম্পদ সমৃদ্ধ মহাদেশ এখনো এত দরিদ্রের মধ্যে পড়ে রয়েছে? ট্রাওরের মূল প্রশ্ন এখানেই। কিন্তু পাশাপাশি এই প্রশ্নও জাগছে, ট্রাওরে ক্ষমতায় আসার পর কেন পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে বাড়ছে হিংসা? কেন স্কুলে যেতে পায় না সেখানকার শিশুরা? কে এই যুবক? কিভাবে পশ্চিমী সাম্রাজ্যবাদের কবল থেকে জাতিকে মুক্ত করতে সারা মহাদেশকে নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি? কেনই বা তার বিরুদ্ধে এত অভিযোগ? সত্যি কি বিপ্লবী তিনি? ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন নেতা। 2022 সালের সেপ্টেম্বরে লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার বিরুদ্ধে অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন। 1988 সালে বুর্কিনা ফাসোর ছোট শহর বন্ডকুইতে জন্ম ট্রাওরের। ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর 2010 সালে 22 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন ট্রাওরে। বুর্কিনাবে সশস্ত্র বাহিনীর অফিসার স্কুল জর্জেস নামোয়ানো মিলিটারি একাডেমিতে তার প্রশিক্ষণ হয়। 2012 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে স্নাতক হন এবং 2014 সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতির পর মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা অভিযানে শান্তরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাওরে একটি বিশেষ সন্ত্রাস দমন বিভাগের অংশ হিসেবে উত্তর বুর্কিনা ফাসোতে এক অভিযানে অংশ নেন। 2020 সালে মাত্র 32 বছর বয়সে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি হয় তার। 2022 সালে অভ্যুত্থানের পর বুর্কিনা ফাসোর নিরাপত্তা সংকট দূর করতে এবং দেশের সমৃদ্ধ খনিজ সম্পদকে 24 মিলিয়ন নাগরিকের সুবিধার জন্য কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন। নাইজার ও মালির মতন অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত দেশগুলির পাশাপাশি বুর্কিনা ফাসোর তখন থেকে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটসের আঞ্চলিক ব্লকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। অভিযোগ, ইকোওয়াস তরুণ আফ্রিকান নাগরিকদের নয়, নেতাদের স্বার্থ মেনেই চলে। দেশটি ফ্রান্সের মতো দীর্ঘস্থায়ী পশ্চিমী বন্ধুদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে। ফ্রান্সের সামরিক বাহিনী বহু বছর ধরে সরকারকে নিরাপত্তা সহায়তা প্রদান করে আসছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে এবং বিদেশে আফ্রিকান তরুণদের মধ্যে তাদের মহাদেশের অগ্রগতির অভাব সম্পর্কে চেতনার ক্রমেই প্রসার ঘটছে, আর ট্রাওরে সেই চেতনার মুখ হয়ে উঠেছেন। তবে একাংশ রাজনীতিবিদ এও বলছেন যে ট্রাওরে যে নিরাপত্তা সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার উন্নতি তো হয়ইনি, বরং অবস্থা আরও খারাপ হয়েছে। দেশটির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ধীর হয়ে গিয়েছে এবং বেশিরভাগ নাগরিকই দেশের খনিজ সম্পদ থেকে উপকৃত হচ্ছেন না। পশ্চিম আফ্রিকার বিশেষজ্ঞ নাইজেরিয়ার বেজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক অধ্যাপক গবারা আয়োয়ানেন বলছেন, বুর্কিনা ফাসোতে বাস্তবে কোনো অগ্রগতি হয়নি, এর বেশিরভাগটাই কেবল প্রচার। মার্কিন যুক্তরাষ্ট্রের এসিএলইডি এর তথ্য বলছে 2022 সালের অভ্যুত্থানের আগের বছর সরকার এবং সশস্ত্র গোষ্ঠী উভয়ের হাতেই 2894 জন নিহত হন। তবে অভ্যুত্থানের বছরে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে কমপক্ষে 7200 জনে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, হামলাগুলি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ওয়াগাডুগু এখন তীব্র হুমকির মুখে। দেশের 60%-এরও বেশি সরকারি নিয়ন্ত্রণের বাইরে। হিংসার ফলে কমপক্ষে 21 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং 65 লক্ষ মানুষের বেঁচে থাকার জন্য এখন মানবিক সাহায্যের প্রয়োজন। তাহলে প্রশ্ন হচ্ছে, ট্রাওরে এত জনপ্রিয় কেন? সেনেগালের টিম্বুকটু ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ এর বাবাকার এনদিআই এর ব্যাখ্যা, ট্রাওরকে ঘিরে বর্তমান উন্মাদনার জন্য মূলত তার জনপ্রিয়তা এবং রাশিয়া সমর্থিত প্রচারই দায়ী। এনদিআই বলছেন, আফ্রিকার ঐতিহ্যবাহী নেতৃত্বে প্রতি গভীর হতাশা রয়েছে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছে পশ্চিমী শক্তি, তাই পশ্চিমীদের প্রতি পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে। 2022 সালের সেপ্টেম্বরের অভ্যুত্থান রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলেই বিশ্লেষকদের ব্যাখ্যা। সেই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে বিভেদমূলক বক্তব্য প্রচার করে আফ্রিকার তরুণদের উত্তেজিত করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।
অভ্যুত্থানের পরপরই নিজের সমর্থন বৃদ্ধির লক্ষ্যে ও ফরাসি বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে দেশের নানা দুর্দশার জন্য ফরাসিদের দায়ী করেন ত্রাওরে এবং দামিবাকে ঘনিষ্ঠ ফরাসি মিত্র হিসেবে তুলে ধরার চেষ্টাও করেন। কয়েক মাসের মধ্যে ত্রাওরে বুর্কিনা ফাসো থেকে ফরাসিদের নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানান। ফরাসিদের প্রত্যাহারের পর দেখা যায় রাশিয়ান ভাড়াটে সৈন্যদের ত্রাওরেকে সুরক্ষা প্রদান করছে এবং মালি সীমান্তের কাছে অভিযানে সাহায্যও করছে। তবে মাত্র 100 থেকে 300 রুশ বাহিনী বুর্কিনা ফাসোতে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ত্রাওরের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করতে পারেননি। 2022 সালের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকে ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত কমপক্ষে 3059টি হিংসার ঘটনা ঘটেছে, যা অভ্যুত্থানের আগের 2 বছরের তুলনায় 20% বৃদ্ধি পায়। এই সন্ত্রাসী হিংসায় জড়িত মৃত্যুর সংখ্যা 2022 সালে ছিল 3621 জন, তা প্রায় দ্বিগুণ হয়ে 2024 সালে 6389 জনে দাঁড়িয়েছে। ত্রাওরের ক্ষমতা দখলের পর থেকে জুনটা বেশ কয়েকটি অভ্যুত্থানে ষড়যন্ত্র ব্যর্থ করার দাবি করেছে। 2024 সালের সেপ্টেম্বরে দেশটির সবচেয়ে ভয়াবহ গণহত্যার মাত্র কয়েক সপ্তাহ পরে একটি ব্যর্থ ষড়যন্ত্র শুরু হয়। সহিংস চরমপন্থীরা বার্সেলোগো শহরের বাইরে শত শত নাগরিককে হত্যা করে। ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলির হাতে নাগরিকদের মৃত্যুর সংখ্যা 2022 সালে 721 জন থেকে বেড়ে 2024 সালে 1151 জনে দাঁড়িয়েছে। সংঘাত এবং নিরাপত্তাহীনতার কারণে 10 লক্ষেরও বেশি পড়ুয়া স্কুলে যেতে পারে না। তাই ত্রাওরেকে একজন সাহসী সংস্কারক এবং ত্রাণকর্তা হিসেবে তুলে ধরার প্রচেষ্টা সত্ত্বেও প্রশ্ন থেকেই যায়, যা দেখানো হয় সবটাই কি সত্য? ফলো করুন inscript.me